আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা তো নর্মালি জানি যে সাধারণত বয়স্ক মানুষ বা 40 ঊর্ধ্ব তাদেরই নর্মালি হৃদরোগে বেশি আক্রান্ত হন, কিন্তু একটি শিশু জন্মের সময়ও যে কিছু হৃদরোগ নিয়ে জন্মাতে পারে এবং সেটা বিভিন্ন সময়ে তার ম্যানিফেস্টেশন দেখা দিতে পারে, সমস্যা হতে পারে, সেটিও এখন অনেক দর্শক জানেন। যদি একটু বুঝিয়ে বলেন জন্মগতভাবে একটি শিশু হৃদরোগ নিয়ে জন্মায় কেন এবং কি ধরনের সমস্যা নিয়ে জন্মাতে পারে? ধন্যবাদ। আসলে জন্মগত হৃদরোগ বলতে আমরা বুঝি শিশু জন্মের সময় যে হার্টে যে ত্রুটিটা নিয়ে জন্মগ্রহণ করলো সেটাকে, এটা সাধারণত স্ট্রাকচারাল কোনো ত্রুটি। যেমন আমরা সাধারণত জানি যে হার্টে কোনো যদি ছিদ্র থাকে যেটা দিয়ে রক্ত একদিক থেকে আরেক দিকে চলে যায়, এই জন্মগত ত্রুটি বলতে সাধারণত আমরা এটাকে বুঝি। এছাড়া আরও অনেক ধরনের ত্রুটি আছে, যেমন বাল্বের ত্রুটি হতে পারে। এছাড়া মেজর যে আর্টারিগুলো আছে, ভেইনগুলো আছে, সেগুলোরও নানান রকম ত্রুটি থাকতে পারে। আসলে বাচ্চাদের এই হার্টের রোগ আর ওই বড়দের আমরা যেগুলো জানি আপনি বললেন সেটার মধ্যে আসলে আলাদা। একটা শিশু জন্ম নেবার পরে তার যদি ডাক্তারের তত্ত্বাবধানে, চিকিৎসকের তত্ত্বাবধানে যদি তিনি শিশুটি জন্ম নেয়, তাহলে চিকিৎসকই হয়তো বুঝতে পারেন যে জন্মগত হৃদরোগ আছে কিনা অনেক ক্ষেত্রে লক্ষণ দেখে। কিন্তু যদি সেটা না, আমাদের দেশে তো অনেক শিশুই চিকিৎসকের তত্ত্বাবধানে জন্মগ্রহণ করে না। সেই ক্ষেত্রে মা শিশুটির কি কি সমস্যা দেখলে তার চিকিৎসকের কাছে নেওয়া হবে এই ধারণা করে যে তার শিশুটির জন্মগত হৃদরোগ থাকতে পারে? ধন্যবাদ, ভালো প্রশ্ন। আসলে অনেক সময় জন্মের পরপরই অনেক লক্ষণ দেখা দেয় না, যেটা ডাক্তারও প্রথমে বুঝতে পারে না। কিছু কিছু জন্মগত হৃদরোগের লক্ষণগুলো কিছুদিন পরে, 1 মাস, 1.5 মাস, 6 মাস, ইভেন আরও পরেও দেখা দিতে পারে। তবে যে কমন যে জন্মগত হৃদরোগগুলো হয় সেগুলোর যদি সাধারণ একটা আমরা লিস্ট করি যে কি কি প্রবলেম নিয়ে আসতে পারে, সেখানে দেখা যায় যে বাচ্চা ঘন ঘন শ্বাস নেবে, দ্রুত শ্বাস নেবে। এছাড়া দ্রুত হৃদস্পন্দন হবে, যেটা অনেক সময় আমরা পালপিটেশনের মতো বলি, সেটা হতে পারে। দেখা যাবে যে বাচ্চা খুব দুর্বল দেখাচ্ছে, এটাকে আমরা বলি ইফোর্ট ইনটলারেন্স। এছাড়া বাচ্চা বেশি বেশি ঘামবে নর্মালের চেয়ে। এছাড়া দেখা যাবে যে পুয়ার ফিডিং, মানে বাচ্চার খাবার আগ্রহ কমে গেছে বা খাবার কমিয়ে দিচ্ছে, এটা হলো প্রাথমিকভাবে। এছাড়া যদি দীর্ঘদিন এটা চলতে থাকে তাহলে দেখা যায় বাচ্চার গ্রোথ ফেলিউর হয়, অর্থাৎ ওজনটা যেভাবে বাড়ার কথা, যে বয়সের সঙ্গে যেভাবে বাড়ার কথা সেভাবে বাড়ছে না এটা। আর হচ্ছে ঘন ঘন সর্দি কাশি লেগে থাকা, আমরা বলি রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এটা হচ্ছে একটা প্রধান লক্ষণ। যদি কোনো বাচ্চার ঘন ঘন সর্দি কাশি লেগেই থাকে তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে যে তার কোনো হৃদরোগ আছে কিনা, হার্টে জন্মগত কোনো ত্রুটি আছে কিনা সেটি দেখার জন্য। তো আপনারা সাধারণত কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম করেন তার জন্মগত হৃদরোগ আছে কিনা, কি ধরনের সমস্যা, সেটার চিকিৎসার জন্য তো এটা জানা খুব প্রয়োজন যে কি ধরনের চিকিৎসা করতে হবে? জি, আসলে প্রথমে তো আমরা বাচ্চাকে অবশ্যই ক্লিনিক্যালি দেখি, এক্সামিন করি, স্টেথো দিয়ে দেখি। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ছিদ্র থাকলে এক ধরনের শব্দ শোনা যায়, যেটাকে আমরা মারমার বলি। তবে কিছু কিছু ডিজিজে এই মারমারটা বোঝা যায় না। তবে কনফার্ম করার জন্য যে পদ্ধতি সেটা হচ্ছে আসলে ইকোকার্ডিওগ্রাফি। তো এখন নিউবর্ন বেবিরও আমরা ইকোকার্ডিওগ্রাফি করি। তো ইকোকার্ডিওগ্রাফি করলে প্রায় নিশ্চিতভাবেই অলমোস্ট 100% জন্মগত হৃদরোগ বোঝা যায়। তো আপনার চিকিৎসা বিষয়ে শোনার আগে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব, সেটি হলো যখনই জন্মগত ত্রুটি হয় কোনো শিশুর, সেটা হৃদরোগ হোক বা শিশুর এই সমস্যা হোক, তালুকাটা ঠোঁটকাটা হোক বা কোনো বিকলাঙ্গ শিশু হোক, কারণ আমাদের গ্রামেগঞ্জে এখন অনেক জায়গায় একটা প্রবণতা আছে মায়ের প্রতি একটা দোষ দেওয়ার, যে মা ও বাচ্চা পেটে থাকতে তার বাতাস লেগেছে কিংবা রাতের বেলা বাইরে গিয়েছিল, নানা রকমের কুসংস্কার আছে। এই বিষয়ে আপনার মত কি এবং অ্যাকচুয়ালি এই ত্রুটিটা হয় কেন, কিসের অভাবে? আচ্ছা,
আসলে এই যে জন্মগত হৃদরোগ, এটা এক্স্যাক্টলি কেন হয় এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই জানা যায় না বা বের করা যায় না। তারপরেও অনেকগুলো কারণ আছে যার কারণে এটা হতে পারে। হ্যাঁ, যেমন মায়ের যদি কোনো গর্ভাবস্থায় কোনো ইনফেকশন হয়, বিশেষ করে প্রথম 3 মাসে যদি রুবেলা নামক একটা ভাইরাস আছে সেটা দিয়ে যদি ইনফেকশন হয়, সেক্ষেত্রে এই জন্মগত ত্রুটি থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এছাড়া মায়ের যদি কোনো অসুখ থাকে, যেমন ডায়াবেটিস, এবং সেটা যদি কন্ট্রোলে না থাকে তাহলে জন্মগত হৃদরোগ হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এছাড়া কিছু কনজেনিটাল ডিজিজ আছে, জেনেটিক ডিজিজ, আমরা যেমন ডাউন সিনড্রোম, মারফেন সিনড্রোম বা টার্নার সিনড্রোম, এগুলোর সাথে হার্টের এই ত্রুটিগুলো অ্যাসোসিয়েটেড থাকে। এছাড়া পুষ্টি আসলে পুষ্টির সাথে সরাসরি রিলেটেড না, হ্যাঁ, তবে অপুষ্টিতে যদি মা ভুগে, ঠিকমতো যদি না খায়, সেক্ষেত্রে বাড়তে পারে, কিন্তু এটা আসলে এখনো কনফার্ম করা যায় নাই। আর মেইন ব্যাপার হলো যদি, হ্যাঁ, এটা আমি বলতে চাচ্ছিলাম, যদি মা কোনো ড্রাগ খায়, বিশেষ করে প্রথম 3 মাসে, সেক্ষেত্রে টেরাটোজেনিক ড্রাগ যদি হয়, অর্থাৎ এমন কোনো ওষুধ যেটা বাচ্চার ক্ষতি করতে পারে, সেই ধরনের ওষুধ যদি খায়, সেক্ষেত্রেও এই জন্মগত হৃদরোগ নিয়ে শিশু জন্মগ্রহণ করতে পারে। এবার একটু চিকিৎসা সম্পর্কে জানতে চাই। এরকম শিশুর যদি জন্মগত হৃদরোগ থাকে, সেক্ষেত্রে অনেক সময় দেখি আপনারা কোনো শিশুর কোনো চিকিৎসাই দেন না, জাস্ট ফলো আপে রাখেন। কারো কারো নন সার্জিক্যাল ট্রিটমেন্ট, কারো বেলায় সার্জিক্যাল ট্রিটমেন্ট, এটা কিসের উপর নির্ভর করে এবং কি ধরনের চিকিৎসা দিয়ে থাকে? আসলে আমরা ব্রডলি জন্মগত যে হার্টের ত্রুটি, এটাকে 2 ভাগে ভাগ করি। একটা আমরা বলি যে সায়ানোটিক হার্ট ডিজিজ, অর্থাৎ নীল হয়ে যায়। আরেকটা হচ্ছে অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ, অর্থাৎ সেখানে নীল হয় না। এটা আমি বলছি এই কারণে যে আসলে চিকিৎসা একটা থেকে আরেকটা আলাদা। তো যেখানে নীল হয় না, এগুলোর মধ্যে কমন হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বা ভিএসডি আমরা বলি, আর একটা আছে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট এএসডি, এবং পিডিএ, প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। তো এগুলার আসলে কখন আমরা সার্জারি করব বা কখন ইন্টারভেনশন করব ডিপেন্ড করে কিছু ফ্যাক্টরের উপর। এর মধ্যে একটা হচ্ছে যে এর সাইজ, অর্থাৎ ছিদ্রটা কতটুকু বড় সেটার উপরে নির্ভর করে, এবং এই ছিদ্র থাকার কারণে শরীরে অন্য কোনো প্রবলেম দেখা দিচ্ছে কিনা। মেইন যে প্রবলেমগুলো হয়, একটা হচ্ছে আমি আগে বলেছি গ্রোথ ফেইলুর, 2 নাম্বার হলো হার্ট ফেইলুর। হার্ট ফেইলুর যদি ডেভেলপ করে, গ্রোথ ফেইলুর যদি হতে থাকে, অথবা পালমোনারি হাইপারটেনশন, উল্টা দিকে রক্ত যাওয়ার কারণে ফুসফুসের ভিতরে যে নালীগুলো আছে, পালমোনারি আর্টারি, সেটার প্রেশার অনেক বেড়ে যায়। এটাই আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট। এইগুলো যদি থাকে, সেসব ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমরা সার্জারি লাগবে কি লাগবে না সেটা বলি। তবে ছিদ্র যদি ছোট হয়, সেক্ষেত্রে আমরা অপেক্ষা করি, কারণ এই ছোট ছিদ্রগুলো নিজে নিজে বন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে। যেমন ভিএসডি 3 থেকে 4 বছর পর্যন্ত অপেক্ষা করা যায়। 3 থেকে 4 বছর পর্যন্ত এটা বন্ধ হওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে আমরা অপেক্ষা করি। কিন্তু যদি বড় হয়, সেক্ষেত্রে আর অপেক্ষা করা যায় না, বা অন্য যে আমি সিমটমগুলো বললাম সেগুলো যদি ডেভেলপ করে, তবে তখনই তাকে হয় সার্জারি বা ইন্টারভেনশনের মাধ্যমে ছিদ্রটা বন্ধ করে ফেলতে হবে। নন সার্জিক্যাল ম্যানেজমেন্ট কি কোনো আছে? হ্যাঁ, নন সার্জিক্যাল ম্যানেজমেন্ট আমরা করছি, এখন বাংলাদেশেই হচ্ছে। এটা হলো আসলে মেইনলি ছিদ্রগুলো আমরা বন্ধ করি ডিভাইস ক্লোজ, এক ধরনের মেটালিক বুতামের মতো জিনিস, যেটাকে আমরা ডিভাইস বলি। আমরা এনজিওগ্রামের মাধ্যমে হার্ট না কেটে সেটা ওই ছিদ্রের মধ্যে বসিয়ে দেই, এবং ওই ছিদ্রগুলো পার্মানেন্টলি বন্ধ হয়ে যায়। এছাড়াও আরও বালভুলার যে প্রবলেমগুলো আছে, সেগুলো আমরা বেলুন দিয়ে বালভুলোপ্লাস্টি করতে পারি। আর অনেক জায়গায় যদি চুপসানো থাকে, যেমন কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা, সেখানে আমরা স্টেন্টিং করতে পারি। কিছু ক্ষেত্রে পিডিএ স্টেন্টিংও লাগে, সেই পিডিও স্টেন্টিংগুলো আমরা করি। এগুলো সবই
নন সার্জিক্যাল Non-surgical, ইন্টারভেনশনের মাধ্যমে আমরা করি। এগুলি করা সম্ভব। তো আমরা আশা করছি আমাদের দর্শক যারা শুনছেন তারা তাদের আত্মীয় স্বজন সন্তান কারো এরকম সমস্যা দেখলে অবশ্যই আর্লি স্টেজে একজন শিশু কার্ডিওলজিস্টের কাছে নিয়ে যাবেন এবং সঠিক চিকিৎসা নেবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শিশুর জন্মগত হৃদরোগ ও তার চিকিৎসা নিয়ে একটি ফলপ্রসূ আলোচনা। আশা করি আপনাদের কাজে লেগেছে।